আজকের গল্পটা এমন এক মানুষের যে একই দিন বারবার বেঁচে যাচ্ছে। আশ্চর্যের কথা হলো এতে তার বিন্দু মাত্র সমস্যা হচ্ছে না, যেন এটাই তার স্বাভাবিক জীবন। কিন্তু তারপর তার জীবনে এমন একজন আসে যে সব কিছু বদলে দেয়। আর বিশ্বাস করো, সাধারণ টাইম লুপ গল্পগুলোর থেকে এটা অনেক বেশি মজার আর একদম আলাদা। গল্পের শুরু হয় এক বিশাল মরুভূমি থেকে। খুব ভোরবেলা, চারপাশ নিস্তব্ধ। হঠাৎ মাটিটা হালকা কেঁপে ওঠে, যেন ছোট্ট একটা ভূমিকম্প হয়েছে। দূরে কোথাও একটা ছাগলের কান্নার শব্দ ভেসে আসে। তারপর দৃশ্য বদলে যায় একটা ঘরের ভেতর। সেখানে মিষ্টি নামে এক মেয়ে খুব আদর করে তার বয়ফ্রেন্ডকে ঘুম থেকে তুলছে। এই ছেলেটাই আমাদের নায়ক, নাইলস। এমন এক মানুষ যার মনে হয় জীবন নিয়ে কোনো আগ্রহই নেই। পৃথিবীতে কি হচ্ছে কি না হচ্ছে এসব নিয়ে তার মাথা ব্যথা নেই বললেই চলে। আজ একটা বিয়ে। মিষ্টি তাড়াতাড়ি রেডি হতে বলে, কিন্তু নাইলসের মুখে কোনো ভাব নেই, যেন তাকে জোর করে কোথাও নিয়ে যাওয়া হচ্ছে। মিষ্টি বিরক্ত হয়ে তাকে খোঁচা দিতে শুরু করে। সে বলে, তোমার তো কোনো কিছুতেই আগ্রহ নেই, এমনকি বেডরুমেও না। রাগে ফুঁসতে ফুঁসতে সে বলে, এর আগে কোনো ছেলের সঙ্গে তার এমন সমস্যা কখনো হয়নি। কিন্তু নাইলস একদম শান্ত গলায় উত্তর দেয়, হয়তো এটা বয়সের প্রভাব। এই কথা শুনে মিষ্টি আরও বেশি লেগে যায়। ঠিক তখনই মিষ্টি হঠাৎ ঘাবড়ে যায়। গয়নার বাক্স খুলে সে দেখে তার দাদির পুরনো আংটিটা নেই। সেই আংটিটা তার জন্য খুবই মূল্যবান ছিল। সে এদিক ওদিক খুঁজতে থাকে আর প্রায় কান্না করে ফেলে। নাইলস মজা করে বলে, এক কাজ করো, আমাকে মেরেই ফেলো। কিন্তু মিষ্টির মুখে কোনো হাসি নেই। সে গম্ভীর গলায় বলে, আজ তালা আর এবির বিয়ে, তাদের জীবনের সবচেয়ে বিশেষ দিন। আজ সে কোনো ঝামেলা চায় না। সে নাইলসকে বলে, দয়া করে আজ অন্তত হাসি খুশি থেকো। নাইলস তখন অদ্ভুত একটা নকল হাসি দেয়, এমন হাসি যেটা দেখে বোঝাই যায় তার ভেতরে কোনো অনুভূতি নেই। এরপর দৃশ্য বদলে যায় সুইমিং পুলের পাশে। নাইলস নিজের মতো করে পুলে ঝাঁপ দেয়, ঠান্ডা একটা বিয়ার খোলে আর পাশে বসে থাকা এক বৃদ্ধ মহিলার সঙ্গে গল্প শুরু করে। মনে হয় পৃথিবীর আর কিছুই তাকে ছুঁতে পারে না। ঠিক তখনই এক লোক এসে জিজ্ঞেস করে, দিনটা কেমন যাচ্ছে? নাইলস হালকা হেসে উত্তর দেয়, আজ কাল পরশু সব একই রকম। লোকটা কথাটা শুনে শুধু হেসে দেয়। তারপর বলে, দিন তো এখনো অনেক বাকি, শেষ পর্যন্ত অপেক্ষা করো, কি হয় কে জানে। এরপর শুরু হয় বিয়ের অনুষ্ঠানের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত, রিসেপশন। মিষ্টি মঞ্চে উঠে বক্তৃতা দিতে যায়। সবার দিকে তাকিয়ে সে হাসি মুখে বলে, দেখো তো এই দুজনকে কত সুন্দর লাগছে। মিষ্টি বক্তৃতা শুরু করে খুব উৎসাহ নিয়ে। সে হাসতে হাসতে বলে, এই দুজনকে দেখো, একদম লাইফ গোলস। কিন্তু এরপরই সে মোবাইল থেকে ভালোবাসা আর সম্পর্ক নিয়ে গুগলে পাওয়া একটা লম্বা বিরক্তিকর সংজ্ঞা পড়তে শুরু করে। ভালোবাসা মানে একে অপরের পাশে থাকা, কমিটমেন্ট মানে বিশ্বাস। এইসব শুনতে শুনতে সবাই ধীরে ধীরে বিরক্ত হয়ে যায়। কারো মুখে হাসি নেই, কেউ কেউ তো হাই তুলতেও শুরু করে। শেষে মিষ্টি বক্তৃতা শেষ করে বলে, এবার কনের বড় বোন সারা বক্তৃতা দেবে। এই সারাই হলো আমাদের গল্পের নায়িকা। সারা নিজের জীবন নিয়ে ভীষণ হতাশ। তার মনে হয় সে তার পুরো পরিবারের সবচেয়ে ব্যর্থ মানুষ। সে তো জানতই না যে আজ তাকে বক্তৃতা দিতে হবে। ঠিক তখনই তার বাবা হাওয়ার্ড তাকে চাপ দিতে শুরু করে, তুমি মেইড অফ অনার, এটা তোমার দায়িত্ব। তার সৎমা পিয়া আবার খোঁচা মেরে বলে, দেখে তো মনে হচ্ছে আবার মদ খেয়ে এসেছো। এই কথা শুনে সারার মন আরও খারাপ হয়ে যায়। তবুও সে ধীরে ধীরে মঞ্চে উঠে যায়। মঞ্চে উঠে সে ভীষণ নার্ভাস হয়ে পড়ে, গলা শুকিয়ে যায়। সে কাশি দেয়, কিন্তু মুখ দিয়ে একটা শব্দও বের হয় না। পুরো হল ঘরে অদ্ভুত নীরবতা নেমে আসে। সবাই তার দিকে তাকিয়ে আছে, আর সারা যেন মাটির নিচে ঢুকে যেতে চায়। ঠিক তখনই হঠাৎ নাইলস মঞ্চে উঠে আসে। সে এগিয়ে এসে সারাকে এই অপমানের হাত থেকে বাঁচায়। মিষ্টি অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। ভিড়ের মধ্যে লোকজন ফিসফিস করতে থাকে, এই লোকটা আবার কে? আর এই বিয়েতে হাওয়াইয়ান শার্ট পরে এসেছে কেন? কিন্তু এরপর নাইলস এমন একটা বক্তৃতা দেয় যে মুহূর্তের মধ্যেই সবাই চুপ হয়ে যায়। তার কণ্ঠে একটা অদ্ভুত শান্তি ছিল। তারপর সে কনে তালা আর বর এবির কথা বলতে শুরু করে। সে বলে, এই দুজনের সবচেয়ে সুন্দর জিনিস হলো তারা নিজেদের কথা না ভেবে সবসময় অন্যের কথা ভাবে। তাদের ভালোবাসা নিঃস্বার্থ। আর হয়তো এমন মানুষদের জন্যই এই বিশৃঙ্খল পৃথিবীটা এখনও এত সুন্দর লাগে। তারপর হঠাৎ করেই চারদিকে হাততালির শব্দ ছড়িয়ে পড়ে। কিন্তু সবার মনেই একটা প্রশ্ন ঘুরছিল, এই লোকটা এত ব্যক্তিগত কথা জানল কিভাবে? চিয়ার্স। এরপর শুরু হয় নাচ গানের আসর। চারদিকে মিউজিক বাজছে, সবাই আনন্দে মেতে উঠেছে। এই সময় র্যান্ডি নামে একটু অদ্ভুত স্বভাবের এক ছেলে জোর করে সারাকে নাচতে নিয়ে যেতে চায়, কিন্তু সারা বিরক্ত হয়ে তাকে তাড়িয়ে দেয়। ঠিক তখনই নাইলস সেখানে এসে দাঁড়ায়। সে সারার একটু কাছে গিয়ে তার চুলের গন্ধ নেয়। তারপর একদম আত্মবিশ্বাসী ভঙ্গিতে বলে, এটা কি ফোর্নিয়ারের অর্কিড এক্সপ্লোশন? আমার এক্স গার্লফ্রেন্ড এটা ব্যবহার করত। সারা বিরক্ত মুখে বলে, আমি এই পারফিউমটা একদমই পছন্দ করি না, কিন্তু তালা জন্মদিনে দিয়েছে, না লাগালে সে আমার জীবনটাই শেষ করে দেবে। নাইলস বার থেকে দুটো ড্রিঙ্ক নিয়ে আসে। তারপর দুজনের মধ্যে গল্প শুরু হয়। কিছুক্ষণ পর সারা সরাসরি নাইলসের চোখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, একটা কথা বলো তো, মঞ্চে তুমি যা যা বললে তুমি কি সত্যিই সেসব বিশ্বাস করো? নাইলস হালকা একটা তিক্ত হাসি দিয়ে বলল, একটাও না, আমি ওই কথাগুলোর একটাও বিশ্বাস করি না। আমরা সবাই একা। তারপর সে হঠাৎ সারাকে জিজ্ঞেস করল, চলো আমরা দুজন কোথাও একটু একা যাই। সারা একটু অবাক হয়ে গেল। সে দ্বিধাভরা গলায় বলল, এত তাড়া কিসের? আর মিষ্টির কি হবে?
কিন্তু নাইলস কিছু না বলে তাকে নিয়ে হাঁটতে লাগল। কিছু দূরে গিয়ে তারা একটা অদ্ভুত জায়গায় পৌঁছল। সেখানে ঝোপের আড়াল থেকে কিছু শব্দ ভেসে আসছিল। তারা উকি দিয়ে দেখল মিষ্টি নাইলসকে ঠকাচ্ছে। সে বিয়ের অনুষ্ঠান পরিচালনা করা পুরোহিত ট্রেভারের সঙ্গে লুকিয়ে সময় কাটাচ্ছে। সারা দৃশ্যটা দেখে একদম অস্বস্তিতে পড়ে যায়। সে অবাক হয়ে নাইলসের দিকে তাকিয়ে বলল, আমি মিষ্টিকে কখনো পছন্দ করিনি, কিন্তু তোমার প্রতিক্রিয়া দেখে আরও অবাক লাগছে, যেন এতে তোমার কিছুই যায় আসে না। নাইলস শান্ত গলায় বলল, কষ্ট তো হয়, কিন্তু এদের থামানো যাবে না। এই মুহূর্ত থেকেই যেন তাদের দুজনের জীবনে এক অদ্ভুত, বন্য আর অপ্রত্যাশিত যাত্রা শুরু হয়ে যায়। এরপর নাইলস আর সারা একটু নিরিবিলি জায়গায় গিয়ে কথা বলতে থাকে। কথার মাঝখানে একটা অদ্ভুত নীরবতা নেমে আসে, আর সেই নীরবতার ভেতরেই দুজনের মাঝে এক অচেনা কিন্তু খুব গভীর টান তৈরি হতে শুরু করে। দুজন ধীরে ধীরে একে অপরের খুব কাছে চলে আসে। মনে হচ্ছিল আর একটু হলেই তারা একে অপরকে চুমু দেবে। কিন্তু ঠিক তখনই গল্পে আসে এক বিশাল মোড়। হঠাৎ শোঁ করে বাতাস কেটে একটা তীর এসে সোজা নাইলসের কাঁধে গিয়ে লাগে। নাইলস যন্ত্রণায় চিৎকার করে ওঠে। সারা ভয়ে জমে যায়। সে কিছুই বুঝতে পারে না এটা কি হচ্ছে। সামনের অন্ধকার থেকে বেরিয়ে আসে এক ভয়ঙ্কর, রাগে ফুঁসতে থাকা লোক, রয়। নাইলস কাঁধ চেপে ধরে চিৎকার করে বলে, তুমি কি পাগল হয়ে গেছ? তারপর প্রাণ বাঁচাতে দৌড় দিতে শুরু করে, আর রয় তার পেছনে পেছনে দৌড়াতে দৌড়াতে চিৎকার করে বলে, পালাও, আমি তোমাকে সবসময় খুঁজে বের করব। নাইলস মরুভূমির দিকে দৌড়াতে দৌড়াতে একটা অদ্ভুত গুহার সামনে এসে পৌঁছায়। গুহার ভেতর থেকে অদ্ভুত নীল আলো বের হচ্ছিল, যেন গুহাটা এই পৃথিবীরই নয়। সারাও তার পেছন পেছন সেখানে এসে যায়। নাইলস গুহার ভেতরে ঢুকতে ঢুকতে আতঙ্কিত গলায় চিৎকার করে বলে, ভেতরে এসো না সারা, থেমে যাও, এখানেই থামো। কিন্তু সারা তখন এতটাই ভয় আর বিভ্রান্তির মধ্যে ছিল যে সে কিছুই না ভেবে নাইলসের পেছন পেছন সেই আলো জ্বলা গুহার ভেতরে ঢুকে পড়ে। আর তারপর সব কিছু অন্ধকার হয়ে যায়। হঠাৎ সারা চোখ খুলে দেখে সে আবার সেই একই ঘরে শুয়ে আছে। তার সামনে দাঁড়িয়ে আছে মিষ্টি। আগের মতোই হাসি মুখে সে বলছে, উঠে পড়ো, গুড মর্নিং। সারা হতভম্ব হয়ে চারপাশে তাকায়। একই সকাল, একই ঘর, একই দিন, ৯ নভেম্বর। তার বুক ধরফর করতে থাকে। সে তাড়াতাড়ি নিচে গিয়ে নিজের বাবার দিকে তাকিয়ে কাপা গলায় জিজ্ঞেস করে, বাবা, হাওয়ার্ড, এই দিনটা, এটা কি আগেও হয়ে গেছে? হাওয়ার্ড কিছুই বুঝতে পারে না। সে অবাক হয়ে সারার দিকে তাকিয়ে থাকে। আর তার সৎ মা পিয়া সঙ্গে সঙ্গে খোঁচা মেরে বলে, তুমি কি আবার ড্রাগ নেওয়া শুরু করেছ? এই কথা শুনে সারার মাথা আরও গুলিয়ে যায়। তার মনে হতে থাকে সে হয়তো সত্যিই পাগল হয়ে যাচ্ছে। সে দৌড়ে সুইমিং পুলের কাছে যায়। সেখানে নাইলসকে দেখেই তার রাগে মাথা গরম হয়ে যায়। সে তার জামা চেপে ধরে চিৎকার করে বলে, আমার সঙ্গে তুমি কি করেছ? কিন্তু নাইলস কিছু না বলে দৌড়ে পালাতে শুরু করে। সারা তার পেছনে ছুটে যায়। শেষে পুলের মধ্যে তাকে ধরে ফেলে আর রাগে তাকে পানির নিচে চেপে ধরে ডুবিয়ে দিতে থাকে। কিন্তু ঠিক পরের মুহূর্তেই সব কিছু আবার বদলে যায়। কিন্তু হঠাৎ ধাক্কাধুক্কির মধ্যে ভুল করে তালার সামনে দাঁত ৩টে ভেঙে ফেলে। পুরো বাড়ি মুহূর্তের মধ্যে বিশৃঙ্খল হয়ে যায়। সবাই চিৎকার করছে। হাওয়ার্ড তাড়াতাড়ি তালাকে ডেন্টিস্টের কাছে নিয়ে যায়। আর মিষ্টি চেঁচিয়ে বলছে, আজ আমাদের জীবনের সবচেয়ে বড় দিন, আর বিয়ে হতে আর মাত্র ৬ ঘন্টা বাকি। এত সব হওয়ার পর সারা অবশেষে পুরোপুরি নিশ্চিত হয়ে যায় দিনটা সত্যিই বারবার ফিরে আসছে। কিন্তু কিভাবে? সে আবার নাইলসকে খুঁজে বের করে। এবার নাইলস আর কিছু লুকায় না। সে শান্ত গলায় সত্যিটা বলে দেয়, আজই কাল, আর কালও আজ, আমরা একটা অসীম টাইম লুপে আটকে গেছি। সারা আতঙ্কিত হয়ে জিজ্ঞেস করে, এটা বন্ধ করার কোনো উপায় নেই? আমি আগামীকাল দেখতে চাই। নাইলস তখন একদম শান্তভাবে উত্তর দেয়, আগামীকাল কখনো আসবে না, কিন্তু টেনশন নিও না, কাল সকালে তালার দাঁত আবার ঠিক হয়ে যাবে। তারপর সে সারাকে জানায়, সকালে যে ছোট্ট ভূমিকম্পটা হয় সেটাই আসলে সেই রহস্যময় গুহার দরজা খুলে দেয়। আর সেই গুহাতেই লুকিয়ে আছে এই টাইম লুপের রহস্য। নাইল সারাকে বুঝিয়ে বলে, এই টাইম লুপ থেকে বেরোনোর কোনো সহজ উপায় নেই। কেউ যদি সেই রহস্যময় গুহার ভেতরে যায় অথবা ঘুমিয়ে পড়ে, এমনকি মারা যায়, তবুও দিনটা আবার শুরু হয়ে যায়। সারা এটা মানতে পারে না। সে ঠিক করে যেভাবেই হোক তাকে এই লুপ থেকে বেরোতে হবে। এরপরের অনেকগুলো দিনে সারা বারবার পালানোর চেষ্টা করে। একদিন সে গাড়ি নিয়ে শহর থেকে যত দূরে সম্ভব চলে যেতে চায়। পুরো গতিতে গাড়ি চালাতে থাকে। কিন্তু নাইলস তাকে আগেই বলেছিল, আমরা মরতে পারি না, কিন্তু আঘাতের কষ্ট, সেটা একদম সত্যি। হাসপাতালে শুয়ে ধীরে ধীরে যন্ত্রণায় মারা যাওয়া, সেটা সবচেয়ে ভয়ঙ্কর অনুভূতি। তার চেয়ে চুপচাপ আমার সঙ্গে বসে বিয়ার খাও। সারা তার কথা শোনে না। গাড়িটা শেষ পর্যন্ত ভয়ঙ্করভাবে দুর্ঘটনার শিকার হয়। সবকিছু ভেঙে চুরমার হয়ে যায়। আর মৃত্যুর ঠিক আগে নাইলস হালকা হেসে বলে, কাল দেখা হবে। আরেকদিন নাইলস সারাকে বলে সে একবার পাগলামি করে ক্রিস্টাল মেথ খেয়েছিল। তারপর প্লেনে করে আফ্রিকার ইকুয়েটোরিয়াল গিনি পর্যন্ত চলে গিয়েছিল। সে ভেবেছিল হয়তো এত দূরে গেলে এই লুপ থেকে বেরোনো যাবে। কিন্তু সেখানে গিয়ে যখন সে অজ্ঞান হয়ে পড়ে, পরের মুহূর্তেই আবার সেই একই বিছানায়
একই সকালে তার ঘুম ভাঙে। এরপর নাইলস অবশেষে রয়ের সত্যিটাও বলে। রয় আসলে বর অ্যাবির বাবার কাজিন। অনেক আগে যখন নাইলস প্রথম এই টাইম লুপে আটকে পড়ে, তখন সে একদিন মদ খেয়ে রয়কে সব সত্যি বলে দেয়। তারপর তাকে সেই গুহার ভেতরেও নিয়ে যায়। কিন্তু যখন রয় বুঝতে পারে সেও এখন এই একই দিনে চিরদিনের জন্য আটকে গেছে, তখন থেকেই সে নাইলসকে ঘৃণা করতে শুরু করে। এখন রয় যখন ইচ্ছে যে কোনো দিনে হাজির হয়, আর শুধু প্রতিশোধ নেওয়ার জন্য নাইলসকে খুঁজে বের করে, নির্যাতন করে, মেরে ফেলে। নাইলস নিচু গলায় বলে, আমি নিজের কাছে শপথ করেছিলাম আর কখনো কাউকে এই নরকে টেনে আনব না। কিন্তু এখন সারা নিজেও এই ঘাদে আটকে গেছে। তবুও সে হাল ছাড়ে না। সে ভাবে হয়তো এটা কর্মফলের খেলা, হয়তো সে যদি সত্যিই নিঃস্বার্থ কোনো ভালো কাজ করে তাহলে এই লুপটা ভেঙে যাবে। নাইলস হেসে বলে, আমি এরকম হাজারটা ভালো কাজ করে দেখেছি, কিছুই হয় না। কিন্তু সারা তবুও চেষ্টা করে। সে বিয়ের আগে তালার কাছে যায় আর জীবনে প্রথমবারের মতো একজন আদর্শ, ভালোবাসায় ভরা বড় বোনের মতো আচরণ করে। সে তালার পাশে থাকে, তাকে সাহস দেয়, তাকে হাসায়। তারপর বিয়ে শুরু হয়। আবার সেই একই ছোট্ট ভূমিকম্প হয়। সবকিছু নিখুঁতভাবে এগোতে থাকে। সারা রাতে অপেক্ষা করতে থাকে। তার মনে হয় এবার হয়তো সত্যিই পরের দিন আসবে। কিন্তু না, আবারও একই সকাল। লুপটা ভাঙে না। শেষ পর্যন্ত ক্লান্ত, ভেঙে পড়া সারা বুঝতে পারে এই লুপের ভেতরে জীবনের কোনো অর্থ নেই। এখানে কিছুই বদলাবে না। অবশেষে সে হাল ছেড়ে দিয়ে নাইলসের পাশে গিয়ে বসে। এবার যখন সারা মেনে নিয়েছে যে এখান থেকে বেরোনো যাবে না, তখন তারা দুজন ঠিক করে যেহেতু সময় থেমেই আছে, তাহলে এই সময়টাকে উপভোগ করা যাক। ধীরে ধীরে এই টাইম লুপটাই তাদের খেলার মাঠ হয়ে যায়। তারা একসঙ্গে এমন সব পাগলামি করতে শুরু করে যা সাধারণ মানুষ কল্পনাও করতে পারবে না। কখনো তারা কোনো অচেনা বাড়িতে ঢুকে গুলি চালায়, কখনো একটা গাড়ি চুরি করে পুরো শহর ঘুরে বেড়ায়, আবার কখনো একটা উড়ন্ত প্লেন চালাতে গিয়ে ইচ্ছে করে তার ইঞ্জিন বন্ধ করে দেয়, শুধু দেখার জন্য এরপর কি হয়। আর একদিন তো তারা এতটাই পাগলামি করে যে বিয়ের কেকের ভেতরেই একটা বোমা লুকিয়ে রাখে। নাইলস একদিন নিজেকে বড়সড় বোমা বিশেষজ্ঞ সাজায়। সে সবাইকে দেখাতে থাকে কিভাবে সে বিয়ের কেকের ভেতরে রাখা বোমাটা নিষ্ক্রিয় করবে। সবাই নিঃশ্বাস বন্ধ করে তার দিকে তাকিয়ে থাকে। তারপর ধাম, বোমাটা সোজা বিস্ফোরিত হয়ে যায়। আর দূরে দাঁড়িয়ে সারা আর নাইলস হেসে গড়াগড়ি খেতে থাকে। একদিন দুজনে বসে একটা চকলেট বার খাচ্ছিল। তখন নাইলস নিজের জীবনের দর্শন বোঝাতে গিয়ে বলে, দেখো, এই চকলেটের যে অংশটা আমি খেয়ে ফেলেছি সেটা এখন অতীত, সেটা চলে গেছে। এখন শুধু যে অংশটা বাকি আছে, মানে ভবিষ্যৎ, সেটাই গুরুত্বপূর্ণ। অতীত নিয়ে আমার কোনো আগ্রহ নেই। সে আরও বলে, এখন সে নিজের পুরনো জীবন, চাকরি, এমনকি নিজের অনেক স্মৃতিও আর ঠিকমতো মনে করতে পারে না। কিন্তু সারা তার সঙ্গে একমত হয় না। সে শান্ত গলায় বলে, কাউকে সত্যি সত্যি জানতে হলে তার পুরো গল্পটা জানতে হয়, তার অতীতও, বর্তমানও। তারপর সারা নিজের কষ্টের কথা বলতে শুরু করে। সে বলে তার একটা বিয়ে হয়েছিল যেটা মাত্র 2 বছর টিকেছিল। কিন্তু মনের গভীরে সে প্রথম দিন থেকেই জানত এই সম্পর্কটা কোনো দিনও টিকবে না। যেদিন সে হ্যাঁ বলেছিল সেদিনও সে জানত সে ভুল করছে, তবুও সে সেই ভুলটা করেছিল। সারা নিচু গলায় বলে, তুমি যদি নিজের অতীতকে এড়িয়ে যাও তাহলে তুমি একই ভুল বারবার করবে। সেদিন রাতে তারা দুজন মরুভূমির মাঝে ক্যাম্প করছিল। আকাশ ভরা তারা, চারপাশে নিস্তব্ধতা, আর সেই নীরবতার মধ্যে তারা কিছু অদ্ভুত মাশরুম খায়। তারপর ধীরে ধীরে সবকিছু আরও অদ্ভুত হয়ে উঠতে শুরু করে। নেশার ঘোরে সারা হঠাৎ নাইলসের দিকে তাকিয়ে বলে, তুমি আমার যত্ন নাও, তাই না? মাশরুমের নেশার মধ্যে মরুভূমির দৃশ্য আরও অদ্ভুত হয়ে যায়। তারা হঠাৎ দেখে মরুভূমির বালুর উপর যেন ডায়নাসরের মতো বিশাল বিশাল প্রাণী ঘুরে বেড়াচ্ছে। সারা অবাক হয়ে জিজ্ঞেস করে, এগুলো কি সত্যি? নাইলস হেসে বলে, কে কেয়ার করে। সেই রাতেই পরিবেশ একেবারে বদলে যায়। দুজনের মধ্যে এক অদ্ভুত ঘনিষ্ঠ মুহূর্ত তৈরি হয়, আর তারা একে অপরের খুব কাছাকাছি চলে আসে। কিন্তু পরের সকাল একেবারেই আলাদা। সারার মুখে স্পষ্ট অনুশোচনার ছাপ। নাইলস কিছু বলতে চায়, কিন্তু সারা দ্রুত বিষয়টা বদলে ফেলে হালকা গলায় বলে, মজা হয়েছিল, কিন্তু তার কণ্ঠে লুকানো এক অদ্ভুত তিক্ততা ছিল। ঠিক তখনই তারা দেখে এক পুলিশ তাদের পেছনে ধাওয়া করছে। সারা উত্তেজিত হয়ে বলে, আমি কখনো গ্রেপ্তার হইনি, এটা তো মজার হবে। কিন্তু নাইলস হঠাৎ থমকে যায়। তার মনে হয় কিছু একটা ঠিক নেই, কারণ এটা কোনো সাধারণ পুলিশ ছিল না, এটা ছিল ছদ্মবেশে থাকার রয়। হঠাৎ রয় রাইফেল বের করে নিশানা করে। ঠিক সেই মুহূর্তে সারা গাড়ির অ্যাক্সিলারেটর চেপে পুরো গতিতে গাড়ি চালিয়ে সোজা রয়কে ধাক্কা মারে। এক ভয়ঙ্কর শব্দে রয়ের হাড় ভেঙে যাওয়ার আওয়াজ চারদিকে ছড়িয়ে পড়ে। সারা পুরোটা যেন পাগলের মতো হয়ে যায়। সে পুলিশের মাইক্রোফোন ধরে ব্যাকআপ চায়, আর আহত অবস্থায় কাতরাতে থাকা রয়কে তাচ্ছিল্য করে কথা বলতে থাকে। এরপর হঠাৎই এক চরম সিদ্ধান্ত নিয়ে সে টেজার দিয়ে নিজেকেই শক দেয়, কারণ তার ধারণা এভাবেই লুপটা আবার রিসেট হবে। আর সত্যিই পরের মুহূর্তেই আবার সেই একই সকাল, সেই একই দিন ফিরে আসে। কিন্তু এবার নাইলস ভীষণ রেগে যায়। ঠিক তখনই নাইলস এমন একটা সত্য বলে যা সব কিছু ভেঙে দেয়। এক বিশাল মোড় আসে গল্পে। নাইলস জানায় এটা তাদের প্রথমবারের সম্পর্ক ছিল না। এই টাইম লুপে আটকে যাওয়ার আগেই তারা হাজারবার একইভাবে দেখা করেছিল। নাইলস বারবার সেই একই আবেগী বক্তৃতা দিয়ে সারাকে প্রভাবিত করেছিল, আর তখন দুজনের মধ্যেই সম্পর্ক তৈরি হয়েছিল। কিন্তু যখন সারা নিজেও এই টাইম লুপে আটকে পড়ে, তখন নাইলস এই সত্যটা তার কাছ থেকে লুকিয়ে রাখে। সব শুনে সারার হৃদয় ভেঙে যায়। সে কাঁদতে কাঁদতে বলে, আমি তোমার কষ্ট দেখে সেই গুহায় তোমার পেছন পেছন গিয়েছিলাম, কারণ তুমি আমার কাছে গুরুত্বপূর্ণ ছিলে।
আমি যদি জানতাম যে সারা জীবনের জন্য আমাকে এমন এক অহংকারী দুঃখে ভরা বুলি করার মতো মানুষের সঙ্গে আটকে থাকতে হবে তাহলে আমি কখনো তোমার কাছে আসতাম না। এই কথাগুলো বলার পর সারা যেন পুরোপুরি ভেঙে পড়ে। এর পরের অনেকগুলো লুপে সারা হঠাৎ করেই হারিয়ে যায়, কেউ আর তাকে খুঁজে পায় না। নাইলস পাগলের মতো হয়ে পুরো হোটেল খুঁজে বেড়ায়, প্রতিটা ঘর, প্রতিটা কোণ, কোথাও সারার কোনো চিহ্ন নেই। তার বাবা মা আর সৎমা পিয়া ধরে নেয় সে হয়তো সবাইকে ছেড়ে চলে গেছে। কিন্তু একদিন নাইলস এমন একটা সত্য আবিষ্কার করে যা সবার মাথা ঘুরিয়ে দেয়। সে ধীরে ধীরে ঢুকে যায় বর এবির ঘরে, সেখানে বালিশটা তুলে নিয়ে শুকে দেখে, আর ঠিক সেই পরিচিত পারফিউমের গন্ধ, অর্কির এক্সপ্লোশন ভেসে আসে। তখনই সব পরিষ্কার হয়ে যায়। আসলে বিয়ের আগের রাতেই সারা তার নিজের ভবিষ্যৎ ভাসুর এবির সঙ্গে ঘুমিয়েছিল, আর এই টাইম লুপে সে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এবির বিছানাতেই নিজেকে আবিষ্কার করত। এই কারণেই তার মধ্যে এত ঘৃণা, এত অপরাধবোধ। আর সে প্রতিদিন সকালে চুপচাপ সবার চোখ এড়িয়ে পালিয়ে যেত। এক লুপে যখন সবকিছু চাপা পড়ে থাকা সত্ত্বে নাইলস পুরোপুরি ভেঙে পড়ে, তখন সে রাগ আর কষ্টে বিয়ের মাঝখানেই এই সত্যটা সবার সামনে ফাঁস করে দেয়। পুরো হলঘর স্তব্ধ হয়ে যায়, কোণে তালা কান্নায় ভেঙে পড়ে। এবি হঠাৎ রাগের মাথায় নাইলসের ওপর আক্রমণ করে। সে এক মুহূর্তও দেরি না করে একটা কাঁটা চামচ দিয়ে নাইলসের মুখে আঘাত করে। ব্যথায় কাতরাতে কাতরাতে নাইলস সেখান থেকে পালিয়ে যায়। দৌড়াতে দৌড়াতে চোখে জল নিয়ে সে কাউকে বলে, আমি সারাকে ভালোবেসে ফেলেছি। সে সোজা চলে যায় রয়ের বাড়িতে, গিয়ে তার সামনে দাঁড়িয়ে বলে, আমাকে এখানেই শেষ করে দাও। কিন্তু এবার রয় একেবারে বদলে গেছে। তার একটা সুন্দর পরিবার হয়েছে, স্নেহময়ী স্ত্রী, ছোট ছোট সন্তান। সে এখন শান্ত আর সুখী জীবন কাটাচ্ছে। রয় নাইলসকে বোঝায়, সেই হাসপাতালের ঘটনার পর আমার চোখ খুলে গেছে। আগে আমি ভাবতাম আমি হয়তো কখনো আমার সন্তানদের বড় হতে দেখতে পারবো না, কিন্তু এখন বুঝি এই একই দিনের ভেতর থেকেও সুখ খুঁজে নেওয়া যায়। সে আরও বলে, যাও তোমার নিজের সুখ খুঁজে নাও, তোমার ইরভিন। নাইলস বিষণ্ণ গলায় বলে, আমার কোনো সুখের জায়গাই নেই। রয় তখন জিজ্ঞেস করে সারার কথা। সে বলে, দেখো, অন্তত তুমি একা নও, তোমাদের দুজনেরই একজন আরেকজন আছে, এটাই তোমাদের শক্তি। তারপর রয় তাকে পরিষ্কারভাবে বলে দেয় এখন আর এখানে যেন না আসে। যাওয়ার আগে নাইলস নিচু গলায় বলে, আমাকে একবার শেষবারের মতো মেরে ফেলো। রয় হালকা হেসে বলে, চলো পাশের উঠোনে যাই। আর এই ঘটনার পর সারা চলে যাওয়ায় নাইলস পুরোপুরি একা হয়ে পড়ে। দিনগুলো বারবার ঘুরে আসতে থাকে। প্রতিটা লুপের সঙ্গে সঙ্গে নাইলসের ভেতরটা আরও ভেঙে পড়ে। একদিন সে সরাসরি এবির মুখোমুখি হয়। এবি কাঁদতে কাঁদতে স্বীকার করে যে সে আর সারা দুজনেই ভয়ঙ্কর ভুল মানুষ, তাদের কারণে অনেক কিছু নষ্ট হয়ে গেছে। অন্যদিকে সারা সম্পূর্ণভাবে মনোযোগ দেয় এই টাইম লুপ ভাঙার উপায় খুঁজতে। সে দিনরাত এক করে কোয়ান্টাম ফিজিক্স পড়ে, ক্যাসি হরাইজন, ইনডিটারমিনিস্টিক ইউনিভার্সের মতো জটিল তত্ত্ব বুঝতে চেষ্টা করে। এমনকি অনলাইন এক অধ্যাপকও তার প্রচণ্ড আগ্রহ দেখে অবাক হয়ে বলে, আমার মনে হয় তোমার আর আমার দরকার নেই। ধীরে ধীরে সারা এক অদ্ভুত যন্ত্র বানাতে শুরু করে। তার লক্ষ্য এখন একটাই, এই লুপ ভাঙা। একদিন হঠাৎ করেই সারা ফিরে আসে এবং নাইলসকে ঘুম থেকে জাগিয়ে তোলে। সারাকে দেখে নাইলস আবেগে ভেঙে পড়ে। সে বলে, তুমি ফিরে এসেছ, তুমি সত্যিই খুব সুন্দর দেখাচ্ছ। তারপর সে ক্ষমা চেয়ে বলে সে মিথ্যা বলা ঠিক করেনি, আর জানতে চায় তারা কি নতুন করে সব শুরু করতে পারে। কিন্তু এবার সারার মনে প্রেম নেই, তার চোখে শুধুই মিশন। সে তার পুরো পরিকল্পনা নাইলসকে বোঝায়। সে বলে তারা আসলে একটা শক্তির বক্সের ভেতরে আটকে আছে, তবে সে বেরোনোর একটা পথ খুঁজে পেয়েছে। যখন তারা দুজন সেই গুহার ভেতরে টাইম ট্রাভেল পোর্টাল দিয়ে যাবে, তখন ঠিক 3.2 সেকেন্ডের একটা সুযোগ থাকবে। সেই মুহূর্তটাই হবে লুপ ভাঙার একমাত্র সুযোগ। ঠিক সেই মুহূর্তে সারার পরিকল্পনা চূড়ান্ত রূপ নেয়। সে বলে গুহার ভেতরে তারা C4 বিস্ফোরক ব্যবহার করে নিজেদের উড়িয়ে দেবে। ঠিক নির্দিষ্ট সেই 3.2 সেকেন্ডের মুহূর্তে যদি বিস্ফোরণ ঘটে, তাহলে টাইম লুপ ভেঙে তারা মুক্তি পাবে। নাইলস আতঙ্কিত গলায় জিজ্ঞেস করে, মুক্তি মানে কোথায়, কখন? সারা শান্তভাবে উত্তর দেয়, জানি না, হয়তো আজই অন্য কোথাও, হয়তো 20 বছর পরে, অথবা হয়তো আমরা পাথরের নিচে মৃত অবস্থায় পাওয়া যাব। নাইলস দ্বিধায় পড়ে যায়। সে বলে অনেক আগেই সে এমন চেষ্টা করেছিল, কিন্তু সব ব্যর্থ হয়েছিল। কিন্তু সারা আত্মবিশ্বাস নিয়ে জানায় সে আগে একটা ছাগলকে গুহার ভেতর পাঠিয়ে একইভাবে বিস্ফোরণ ঘটিয়েছিল, আর সেই ছাগল আর কখনো লুপে ফিরে আসেনি। সে চিরতরে মুক্তি পেয়েছে। সারা বলে, আজ রাতেই আমরা বের হব, বিস্ফোরণ ঘটাবো, তারপর সব শেষ। কিন্তু নাইলস এক ধাপ পেছনে সরে যায়। সে বলে সে কোথাও যেতে চায় না। আসলে সে মৃত্যুকে ভয় পায় না, সে ভয় পায় এই বদলে যাওয়া বাস্তব জীবনকে। সে নিচু গলায় বলে, আমি তোমাকে ভালোবাসি, আমি এখানে তোমার সঙ্গেই থাকতে চাই। কিন্তু সারা তাকে বাস্তবতার মুখোমুখি করে দেয়। সে বলে যদি তারা বাইরে যায়, সেখানে হাজার হাজার মানুষ আছে, সংগ্রাম আছে, দারিদ্র্য আছে, আর এবি সম্পর্কিত সেই গোপন সত্যটাও একদিন প্রকাশ হয়ে যাবে। তবুও নাইলস সেই বাইরের কষ্টের জীবন নিতে চায় না। এই নকল অর্থহীন জগতের ভেতরেও নাইলস সারার কাছেই একমাত্র নিরাপত্তা খুঁজে পায়। কিন্তু সারা স্পষ্টভাবে বলে, আমি আমার আসল জীবনটা ফিরে পেতে চাই, তুমি কি আমার সঙ্গে আসবে?
নাইলস মাথা নাড়ে, সে যেতে চায় না। সারা নীরবে বিদায় নিয়ে চলে যায়। এরপর নাইলস তার গার্লফ্রেন্ড মিস্টির কাছে যায় এবং সম্পর্কটা শেষ করার চেষ্টা করে, কিন্তু মিস্টি অহংকারের সাথে বলে, আমাকে কেউ ছেড়ে যায় না, আমিই সিদ্ধান্ত নেই। অন্যদিকে সারা বিয়ের অনুষ্ঠানে ফিরে যায়। সেখানে সে তালার জন্য এমন হৃদয় ছোঁয়া বক্তৃতা দেয় যে পুরো হল ঘর কেঁদে পড়ে। সে বলে ছোটবেলায় তালা কিভাবে তার সব দুঃস্বপ্ন দূর করত। তারপর সে এবিকে সতর্ক করে দেয়, এই সম্পর্ক নষ্ট করো না। চুপচাপ সে এবির ফোনে একটা ক্ষমা চাওয়ার মেসেজ রেখে সেখান থেকে বেরিয়ে যায়। এদিকে নাইলস একা বসে থাকে বারে। হঠাৎ তার মনে হয় সে কত বড় ভুল করেছে। সে আর বসে থাকতে পারে না, গাড়ির দরকার পড়ে। তাই সে এক অচেনা মানুষ স্পার্টসের কাছে গিয়ে একটা বানানো গল্প শোনায়, আমি সেই ছেলে যাকে আপনার প্রাক্তন ৩০ বছর আগে জন্ম দিয়েছিল। স্পার্টস আবেগে ভেসে গিয়ে সঙ্গে সঙ্গে তাকে লিফট দেয়। নাইলস ছুটে যায় গুহার সামনে, যেখানে সারা অপেক্ষা করছে। সে চিৎকার করে বলে, আমি আগে ভয় পেতাম, কিন্তু এখন আর নয়। নাইলস তখন আর থামতে পারে না। সে একটানা এলোমেলো আর একটু অদ্ভুতভাবে ভালোবাসার কথা বলতে শুরু করে। সে বলে, আমি হয়তো কোডিপেন্ডেন্ট, কিন্তু তাতে সমস্যা কি? জীবন তো একসাথে ভাগ করে নেওয়ার জন্যই। তুমি বলেছিলে পুরো মানুষটাকে দেখতে হয়। তুমি আমার সবচেয়ে প্রিয় মানুষ। বোমা কাজ করুক বা না করুক, যদি তোমার সঙ্গে মরতে হয় তাহলে এই নকল একা জীবনের চেয়ে সেটাই ভালো। তার কথা শেষ হয় এক দৃঢ় নীরবতায়। এরপর দুজন একে অপরের হাত ধরে ধীরে ধীরে গুহার ভেতরে ঢুকে যায়। বিস্ফোরণের ঠিক আগ মুহূর্তে নাইলস জিজ্ঞেস করে, যদি আর দেখা না হয় তাহলে আমি তোমাকে ভালোবাসি। এক ভয়ঙ্কর বিস্ফোরণ, সবকিছু সাদা আলোয় ঢেকে যায়। কিন্তু হঠাৎ দৃশ্য বদলে যায়। দুজনকে দেখা যায় একটা সুইমিং পুলে সাঁতার কাটতে। সারা জিজ্ঞেস করে, এখন কি করব? নাইলস শান্তভাবে বলে, আমাকে আমার কুকুর ফ্রেডকে ফিরিয়ে আনতে হবে। ঠিক তখনই বাড়ির মালিক রেগে চিৎকার করে আসে, তোমরা আমার পুলে কি করছো? সারা আর নাইলস একে অপরের দিকে তাকায়। সারার হঠাৎ মনে পড়ে যায়, এই বাড়ির মালিকরা তো সাধারণত 10 নভেম্বর ফিরে আসে, তার মানে আজ 10 নভেম্বর। টাইম লুপটা শেষ পর্যন্ত ভেঙে যায়। দুজন হঠাৎই হেসে ওঠে আর আনন্দে একে অপরকে জড়িয়ে ধরে।